হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা। চলে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমারের তৃতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের তৃতীয় পর্ব। মহারাজ মহাচূড়ামণিকে কেউ জাগালো না। তিনি নিশ্চিন্তে মহা আরামে একটানা ঘুমোলেন 22 ঘন্টা। তিনি জাগলেন অনেক রাতে। জাগার কিছুক্ষণ আগে তার ছটফটানি দেখেই দাসদাসীদের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। রান্নাবান্না সব তৈরি হয়ে গেল তাড়াতাড়ি। মস্ত বড় এক ঘটি জল নিয়ে একজন দাসী দাঁড়িয়ে রইল তার শয্যার কাছে। মহারাজ উঠে বসে সবটা জল খেয়ে নিয়ে তৃপ্তির সঙ্গে বললেন, বেশ ভালো ঘুম হয়েছে। তার মনটা প্রসন্ন আছে, খিদেও পেয়েছে বেশ। হাত মুখ ধুয়ে তিনি আহারে বসে গেলেন। অন্য দিনের চেয়ে বেশি খেলেন অনেকটা। খাওয়া শেষ করার পর তিনি প্রকাণ্ড একটা ঢেকুর তুললেন। তাতে বোঝা গেল আজকের খাওয়া দাওয়া বেশ পছন্দ হয়েছে তার। ঠিক বাঘের গর্জনের মতো করে তিনি ঢেকুর তুললেন আরও কয়েকবার। এবার তার স্নান করার পালা। কিন্তু সন্ধেবেলা খুব একচোট বৃষ্টি হয়ে গেছে বলে বাতাস ঠান্ডা হয়ে গেছে, একটু যেন শীত শীত ভাব। মহারাজ স্নান করার খুব একটা গরজ অনুভব করলেন না। হঠাৎ তার খেয়াল হলো প্রাসাদটি বড় বেশি নিঃশব্দ। দাসদাসীরা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের মুখগুলো থমথমে। কেউ কোনো কথা বলছে না, শুধু নীরবে আদেশ পালন করে যাচ্ছে। অবশ্য মহারাজ নিজে কিছু জিজ্ঞেস না করলে কারো কিছু বলার কথাও নয়। কিন্তু কারো মুখে একটু হাসিও নেই। রাজে আবার কোনো বিপদ হলো নাকি? মহারাজ মহাচূড়ামণি হাঁক দিলেন, মহামন্ত্রী। একজন দৌবারিক দরজা দিয়ে উকি মারতেই মহাচূড়ামণি আবার বললেন, মহামন্ত্রী কোথায়? তাকে ডেকে আনো। তিনি ঘুমিয়ে থাকলেও তাকে তুলে আনবে। দৌবারিক মাথা চুলকে কিছু বলতে গেল, তারপর কিছু না বলেই দৌড়ে গেল পিছন ফিরে। একটুক্ষণের মধ্যেই সে ডেকে আনলো নগরকোটাল বীরবাহুকে। মহাচূড়ামণি তখন তার হিরণ্যক নামে বিশাল তরবারিখানা খাপ থেকে খুলে ধরে ধার পরীক্ষা করছেন। বীরবাহুকে দেখে ভুরু কুঁচকে বললেন, তুমি এখানে কেন? তোমাকে তো ডাকিনি। মহামন্ত্রী জীবককে খবর দিতে বলেছি। বীরবাহু আমতা আমতা করে বলল, মহারাজ তিনি তো নেই। মহাচূড়ামণি বললেন, নেই মানে? কোথায় গেছে? আমার হুকুম ছাড়া মহামন্ত্রী অন্য কোথায় গেল? বীরবাহু বললেন, হ্যাঁ আগে মহারাজ তিনি কোথাও যাননি। আপনি আদেশ দিয়েছিলেন যে তাকে। মহাচূড়ামণির এবার মনে পড়ল। তিনি মুচকি হেসে বললেন, ওহো, আমি আদেশ দিয়েছিলাম তাকে কারাগারে নিক্ষেপ করতে। তিনি একজন মিথ্যুক। তা কারাগারে অখাদ্য খেয়ে তার যথেষ্ট শাস্তি হয়েছে। এবার তাকে ছেড়ে দাও, এখানে নিয়ে এসো। বীরবাহু বলল, মহারাজ তিনি বেঁচে নেই। মহাচূড়ামণি এবার খুব বিরক্ত হয়ে বললেন, বেঁচে নেই মানে? এক রাত্রির কারাবাস করেই তিনি মরে গেলেন। তাকে আমি শুলে চড়াবার ভয় দেখিয়েছিলাম, শুধু ভয়ই দেখিয়েছিলাম। সত্যি সত্যি কি আর মারতাম? এর মধ্যেই তিনি ভয়ে মরে গেলেন। তিনি এত কাপুরুষ! ছি! বীরবাহু বলল, তিনি এমনি এমনি মরে যাননি, নিহত হয়েছেন। নিহত হয়েছেন? জীবককে কে হত্যা করলো? এক্ষুনি সেই হত্যাকারীকে ধরে আনো আমার কাছে। মহারাজ কে খুন করেছে তা এখনো ধরা যায়নি। তুমি নগরকোটাল, তুমি একটা খুনিকে ধরতে পারো না? তুমি অপদার্থ, তুমি নিষ্কর্মা ঠেকি। তোমাকেই শাস্তি দেওয়া উচিত। তোমাকে আমি। মহারাজ উঠে দাঁড়িয়ে তলোয়ারখানা তুললেন।
মনে হলো যেন তিনি এক্ষুনি এক কোপে বীরবাহুর মুন্ডুটা কেটে ফেলবেন। এদিক ওদিক তাকাতে তাকাতে মহাচূড়ামণি বলতে লাগলেন, তোমাকে আমি এমন শাস্তি দেব, এমন শাস্তি, যাও, আজ থেকে তুমি মহামন্ত্রী হয়ে গেলে। তুমি নগর কোটাল থাকার যোগ্যই নয়। বীরবাহু হাসবে না কাঁদবে ভেবে পেল না। এই নাকি শাস্তি? নগর কোটালের থেকে মহামন্ত্রী পদ অনেক উঁচুতে। মহাচূড়ামণি বললেন, বীরবাহু, এই মুহূর্ত থেকে তুমি মহামন্ত্রী হলে। এবার বলো তো রাজ্যের অন্যান্য খবর। বীরবাহু গদগদ কণ্ঠে বলল, মহারাজ, আপনাকে শত কোটি প্রণাম। আপনি আমাকে যে গুরু দায়িত্ব দিলেন তা আমি যথাসাধ্য পালন করব। আপনি জেগে উঠলেই রাজপুরোহিত চম্বিয়ে একবার দেখা করতে চেয়েছেন। মহাচূড়ামণি বললেন, প্রথম দায়িত্বটাই তো পালন করনি দেখছি। আমি অনেকক্ষণ জেগে উঠেছি, তবু রাজপুরোহিতকে খবর দাওনি। যাও। বীরবাহু দৌড়ে চলে গেল। আবার ফিরে এলো একটু পরেই। হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, রাজপুরোহিত চম্বি এখন যজ্ঞে বসেছেন। মহারাজ মহাচূড়ামণি একবার দাঁত কিরমির করলেন। রাজপুরোহিত যখন যজ্ঞ করতে বসেন তখন কেউ তাকে ডাকতে পারে না। এমনকি রাজার আদেশেও তিনি যজ্ঞ ছেড়ে উঠে আসতে বাধ্য নয়। এ রাজ্যে এইরকমই নিয়ম। একটুক্ষণ চিন্তা করে মহারাজ বললেন, চলো, আমি যজ্ঞশালায় যাব। লম্বা লম্বা পা ফেলে তিনি প্রাসাদ থেকে নেমে এলেন। রাজসভার পাশেই যজ্ঞশালা। এই সময় কোন যজ্ঞ হওয়ার কথা তা মহাচূড়ামণির মনে পড়ল না। অবশ্য রাজপুরোহিত যখন তখন যজ্ঞের ব্যবস্থা করতে পারেন। যজ্ঞশালায় একটি কুণ্ডের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে আর কোনো পুরোহিত নেই, বিশেষ কিছু আয়োজনও নেই। শুধু চম্বি একা মন্ত্রপাঠ করে চলেছেন। রাজা এসে বসলেন চম্বির পাশে। বীরবাহু একটু দূরে হাত জোর করে দাঁড়িয়ে রইল। চম্বি ঘাড় ঘুরিয়ে দেখলেন রাজাকে, কিন্তু মন্ত্রপাঠ থামালেন না। অনেকক্ষণ ধরে চলল সেই যজ্ঞ। তারপর এক সময় তিনি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। মহারাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহ, কি লম্বা লম্বা শ্লোক আপনি মুখস্থ রাখতে পারেন। মনে হচ্ছিল যেন সারা রাত্রিতেও আপনার যজ্ঞ শেষ হবে না। চম্বি গম্ভীর কণ্ঠে বললেন, এ রাজ্যের মঙ্গলের জন্য আমি যজ্ঞ করছিলাম। মহারাজ, এ রাজ্যে আবার বিপদ ঘনিয়ে এসেছে। মহাচূড়ামণি বললেন, রাজ্য চালাতে গেলে পদে পদে বিপদ ঘটবেই। আমার মাথায় এই যে স্বর্ণ মুকুট, তা আসলে কাঁটার মুকুট, তাই না? তবে কোনো বিপদকেই আমি ভয় পাই না। মহারানী তলতা দেবীর বুদ্ধি আর আমার বাহু বলে সব বিপদকেই জয় করতে পারি। রাজপুরোহিত, আপনি শুনেছেন কি এ রাজ্যের ভূতপূর্ব মহামন্ত্রী জীবককে কেউ খুন করেছে? চম্বি বললেন, হ্যাঁ, শুনেছি। তিনি গুপ্তঘাতকের হাতে নিহত হয়েছেন। মহারাজ বললেন, কে তাকে খুন করলো? কার আদেশে মারলো? আমি মহামন্ত্রীকে শুলে চড়াবার ভয় দেখিয়েছিলাম মাত্র। আমি জেগে ওঠার আগে তো তাকে মারার কোনো কথা ছিল না। চম্বি বললেন, জীবক নিশ্চয়ই কোনো গোপন কথা জানতেন, সেই জন্যই কেউ তাকে সরিয়ে দিয়েছে। মহারাজ বললেন, বীরবাহু, কাল দুপুরের আগেই আমি সেই হত্যাকারীকে দেখতে চাই। তারপর তিনি চম্বির দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনি রাজ্যের কোন বিপদের কথা বলছেন? চম্বি হাতের ইঙ্গিতে বীরবাহুকে সেখান থেকে চলে যেতে বললেন। তারপর একটা প্রসাদের ফল রাজার হাতে তুলে দিলেন। মহারাজ বললেন, আমি আজ এত ভোজন করেছি যে আর একটা ফল খাওয়ারও জায়গা নেই পেটে। এটা আমি মাথায় ঠেকিয়ে রাখলাম। এবার আপনার বিপদের খবর বলুন। চম্বি ধীর গম্ভীর স্বরে বললেন, মহারাজ, বিপদের সংবাদ দুটি। প্রথমটাই আগে বলি। চম্পক বিদ্রোহ করেছে। মহারাজ খুবই অবাক হয়ে বললেন, চম্পক? সে আবার কে? চম্বি বললেন, চম্পককে চিনতে পারছেন না? আপনার সেনাপতি
যাকে আপনি সেনাপতির পদ থেকে ছাড়িয়ে আপনার জুতো পরাবার কাজ দিয়েছিলেন। মহারাজ ভুরু নাচিয়ে বললেন, সেই চম্পক? সঙ্গে সঙ্গে তিনি আকাশ ফাটিয়ে হা হা করে হেসে উঠলেন। এমন মজার কথা যেন তিনি জীবনে শোনেননি। হাসির দমকে তার সারা শরীর কাঁপতে লাগলো। তারপর তিনি বললেন, ওই ননির পুতুল চম্পক সে তো যুদ্ধ করতেই জানে না, সে আবার বিদ্রোহ করবে কি? ছম্বি বললেন, সে অনেক পাহাড়ি সৈন্য সংগ্রহ করেছে, তাদের নিয়ে উত্তর দিকে জঙ্গলে ঘাঁটি গেড়ে বসেছে। মহারাজ বললেন, ওই ছুঁচোটার বুঝি মরার স্বাদ হয়েছে? আমার নামে উত্তরে সব কটি রাজ্য ভয়ে কাঁপে। আমার সঙ্গে লড়াই করবে ওই ছুঁচোটা? ওকে আমি কচু কাটা করব। ওর মুন্ডুটা কেটে ফেলে তা নিয়ে আমি গেন্ডুয়া খেলবো। ওর হাত পা টুকরো টুকরো করে চিতাবাঘ দিয়ে খাওয়াবো। না না, এতেও ওর ঠিক শাস্তি হবে না। ওই ফর্সা মর্কটটাকে ধরে গলায় শিকল বেঁধে নিয়ে আসবো। ওকে দিয়ে আমার জুতো পরাবার কাজটাই করাবো। প্রতিদিন ও জিভ দিয়ে আমার জুতো চাটবে। ছম্বি বললেন, মহারাজ, তার বেশ কিছু দুর্ধর্ষ সৈন্য আছে, আপনি তো জানেন। পাহাড়ি জাতির যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতেও রাজি, তবু তারা কখনো ভয় পালায় না। মহারাজ বললেন, তারা আমাকে দেখে ভয় পাবে? কত সৈন্য সংগ্রহ করেছে চম্পক? 1000, 2000? বীরবাহু কোথায় গেল? এক্ষুনি আমার সৈন্য সাজাতে বলো। এই দণ্ডেই আমি যুদ্ধযাত্রা করব। মহাচূড়ামণি তার বুকে চাপড় মারতে মারতে বললেন, যুদ্ধ করতেই আমার ভালো লাগে। একবার বেরোলে চম্পকটাকে তো শেষ করবই। আরও 2-1টা রাজ্য জয় করে আসবো। মহারানীকে একটা খবর দিতে হবে। তিনি নিশ্চয়ই এখন ঘুমিয়ে আছেন। একবার তাকে বলে না গেলে দুঃখ পাবেন। ছম্বি বললেন, মহারাজ, এখনো আপনি দ্বিতীয় বিপদের সংবাদটা শোনেননি। মহাচূড়ামণি বললেন, ও, আর একটাও আছে নাকি? আর কেউ বিদ্রোহ করেছে? বলুন বলুন, তার কথাও বলুন। ছম্বি তার উত্তরীয়ের তলা থেকে একটা রেশমের কাপড়ের পত্র বার করলেন। তারপর একটা বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা পড়ে দেখুন মহারাজ। মহাচূড়ামণি অস্থিরভাবে বললেন, ওসব লেখাপড়ার ব্যাপার তো আপনাদেরই, আমি কি পড়তে জানি? আপনিই পড়ে শোনান। ছম্বি বললেন, মহারাজ, এটা পড়তে আমার খুবই সংকোচ হচ্ছে। আপনি আমার উপর ক্রুদ্ধ হবেন না। এই পত্র পাঠিয়েছে চম্পক। সে লিখেছে যে সে এই রাজ্যের লক্ষ্মী, প্রজাদের পরম শ্রদ্ধার মহারানী তলতা দেবীকে বন্দি করেছে। কথাটা যেন মহারাজ বুঝতেই পারলেন না। তিনি কপাল পর্যন্ত ভুরু তুলে বললেন, মহারানীকে বন্দি করেছে? তাকে পেল কোথা থেকে? আপনি যে বললেন সে উত্তর সীমান্তের জঙ্গলে শিবির ফেলেছে। মহারানী তো রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন। ছম্বি বললেন, না মহারাজ, মহারানী এখানে নেই। চম্পক বিদ্রোহ করেছে এই খবর পেয়ে মহারানী নিজে সেই বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন। মহাচূড়ামণি বললেন, রানী আমাকে না জানিয়ে সৈন্য নিয়ে বিদ্রোহ দমন করতে গেছেন? ছম্বি বললেন, সৈন্য নিয়ে যাননি, সামান্য কয়েকজন দেহরক্ষী সঙ্গে ছিল। তিনি ভেবেছিলেন তিনি নিজে গিয়ে বুঝিয়ে বললেই চম্পক শান্ত হবে, কিন্তু অকৃতজ্ঞ চম্পক বিশ্বাসঘাতকতা করেছে। সে এমন নরাধম যে মহারানী তলতা দেবীকে বন্দি করতে তার হাত কাঁপল না। মহারাজ মহাচূড়ামণি একটুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটি ঘুরতে লাগলো। তারপর তিনি বিরাট এক হুঙ্কার দিয়ে বললেন, ওই নরকের কীট চম্পক কাল আর সূর্যের আলো দেখবে না। আজ রাতেই সে শেষ হবে। আমার রানীর গায়ে যে হাত দেয় তার ছিন্ন মুন্ড ধুলোয় গড়াবে, তার রক্ত কুকুরে চাটবে। মহারাজ তক্ষুনি বেরিয়ে যেতে উদ্যত হলে ছম্বি হাত তুলে তাকে বাধা দিয়ে বললেন, মহারাজ দাঁড়ান, চম্পকের পত্রের বাকি অংশটা এখনো বলা হয়নি। চম্পক লিখেছে আপনি সিংহাসন ত্যাগ করে দক্ষিণ দেশে চলে যান।
সে এসে সিংহাসনে বসবে। আর আপনি যদি সৈন্য সামন্ত নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চান, তাহলে দূর থেকে আপনাকে দেখেই সে রানী তলতা দেবীকে হত্যা করবে। চম্পককে দমন করতে গেলে আপনি আর মহারানীকে ফিরে পাবেন না। মহাচূড়ামণি ধপ করে বসে পড়লেন মাটিতে। নিঃশব্দ রাত। যজ্ঞশালায় কেউ নেই, শুধু মহারাজ, মহাচূড়ামণি আর রাজপুরোহিত চম্বি বসে আছেন মুখোমুখি। মহারাজ একবার ক্রোধে হুঙ্কার দিয়ে উঠছেন, কেঁপে উঠছে তার সর্বাঙ্গ। আবার তিনি দু হাতে মুখ চাপা দিয়ে কাঁদছেন হু হু করে। এমন গভীর সংকটে তিনি জীবনে পড়েননি। চম্পক বিদ্রোহ করেছে। মহাচূড়ামণি এক ফুৎকারে সেই বিদ্রোহ দমন করে দিতে পারেন, কিন্তু চম্পককে মারতে গেলে মহারানী তলতা দেবীকে বাঁচানো যাবে না। সেই পাষণ্ডটা দূর থেকে মহারাজের সৈন্যবাহিনী দেখতে পেলেই তলতা দেবীকে হত্যা করবে বলেছে। মহারানীকে হারালে এ রাজ্য ফিরে পেয়েও লাভ কি? রাজাদের অনেক রানীও থাকে। এক রানী গেলে তার বদলে অন্য রানী পাওয়া যায়, কিন্তু রাজ্য চলে গেলে আর কিছুই থাকে না। কিন্তু তলতা দেবীর সঙ্গে অন্য কোনো রানীরই তুলনা চলে না। তার বুদ্ধিতেই এতদিন এই রাজ্য চলেছে। মহারানীকে হারিয়ে মহারাজ আর কিছুই পেতে চান না। একসময় চোখের জল মুছে রাজপুরোহিতকে মহারাজ জিজ্ঞেস করলেন, তাহলে এখন কি উপায়? চম্বিও একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মহারাজ, আমি তো কোনো উপায় দেখছি না। মহাচূড়ামণি বললেন, তবে কি এই রাজ্য, আমার এই প্রিয় রাজ্য, আমি ওই উল্লুকটার হাতে তুলে দেব? যে সিংহাসনে আমার ঠাকুরদা বসেছেন, আমার বাবা বসেছেন, আমি বসেছি, সেখানে এসে বসবে ওই নরকের কীট? চম্বি আতকে উঠে বললেন, চম্পক এসে বসবে এই সিংহাসনে? তার আগে আমি এই রাজ্য ছেড়ে বিভাগী হয়ে চলে যাব। মহাচূড়ামণি বললেন, তবে কি আপনি বলতে চান মহারানী জীবনের বিনিময়ে আমি বিদ্রোহ দমন করব? চম্বি এবারও একই রকমভাবে বললেন, না না মহারাজ, তিনি এই রাজ্যের সৌভাগ্যলক্ষ্মী। যেদিন থেকে তিনি এই রাজ্যের রানী হয়ে এসেছেন, সেদিন থেকেই এখানকার কত উন্নতি হয়েছে। এই তো সেদিন তার বুদ্ধিতেই দাবানল থেকে রক্ষা পেল রাজধানী। মহারানীকে বিসর্জন দিলে এই রাজ্যে সাংঘাতিক অকল্যাণ হবে। তাহলে আমি এখন কি করব বলে দিন। অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না মহারাজ। অপেক্ষা করব? কতদিন অপেক্ষা করব? আমার মহারানী ওই মরকট চম্পকের হাতে বন্দিনী। এটা আমি এক মুহূর্তও সহ্য করতে পারছি না। মহারানীকে মুক্ত করতে না পারলে আমার আর ঘুম হবে না। ওহ, আমার আর ঘুম হবে না। আমি এখন কি করব? মহারাজ শান্ত হন, শান্ত হন। কি করে শান্ত হব গুরুদেব? আমার সর্বাঙ্গে আগুন চলছে, আমার মাথা ঘুরছে। রাজপুরোহিত চম্বি চক্ষু বুজে একটুক্ষণ চিন্তা করে বললেন, একটাই মাত্র উপায় আছে। মহাচূড়ামণি লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, আছে, আছে, উপায় আছে। কি করতে হবে এক্ষুনি বলুন। চম্বি বললেন, ভালো করে শুনুন মহারাজ। চম্পক জানিয়েছে যে আপনি সৈন্যবাহিনী নিয়ে তাকে আক্রমণ করতে গেলেই সে আগে মহারানী তলতা দেবীকে হত্যা করবে। তার এ কথা মিথ্যে হবে না। মহারানীর মৃত্যুর ঝুঁকি আমরা নিতে পারি না। মহাচূড়ামণি বললেন, তা তো কিছুতেই নিতে পারি না। চম্বি বললেন, মহারানীর বিনিময়ে চম্পক আপনাকে বিনা যুদ্ধে সিংহাসন ছেড়ে দিতে বলেছে, সেটাও সম্ভব নয়। মহাচূড়ামণি হুঙ্কার দিয়ে বললেন, বিনা যুদ্ধে ওকে আমি সিংহাসন ছেড়ে দেবো? মামার বাড়ির আবদার। তার আগে আমি এই সিংহাসন ভেঙে টুকরো টুকরো করব। সারা রাজ্যে আগুন জ্বালিয়ে সবকিছু ধ্বংস করে দেব। ওই শকুনির ডিম চম্পকটা কিচ্ছু পাবে না। চম্বি বললেন, এত প্রজা সমেত গোটা রাজ্যটা ধ্বংস করাও তো কাজের কথা না। আমি অন্য একটা উপায় চিন্তা করেছি। চম্পকের চিঠির কথা আমরা কাউকে জানাবো না। সেনাবাহিনীকে আমরা যুদ্ধের সাজে সাজাবো না। এই রাত্রে সবাই যেমন ঘুমিয়ে আছে তেমন থাক। চম্পকের চর আছে নিশ্চয়ই। সে জানবে তাকে আমরা আক্রমণ করতে যাচ্ছি না।
মহাচূড়ামণি অস্থিরভাবে বললেন, তাতে কি লাভ হবে? তাতে তো আর মহারানী উদ্ধার পাচ্ছেন না। চম্বি বললেন, আমার পরিকল্পনা পুরোটা শুনুন মহারাজ। আমরা সৈন্য সাজিয়ে আক্রমণ করতে যাচ্ছি না জেনে চম্পক নিশ্চিন্ত মনে ঘুমোবে। সেই সুযোগে আমরা যাব। মহাচূড়ামণি বুঝতে না পেরে বললেন, আমরা যাব মানে? আমরা কোথায় যাব? চম্পকের শিবিরে। চম্পকের শিবিরে? আপনি কি বলছেন গুরুদেব? চম্পকটা একটা উল্লুক হতে পারে, কিন্তু সে কি এতই গর্ধব যে শিবিরের সামনে পাহারা রাখবে না? সেখানে নিশ্চয়ই প্রহরীরা থাকবে। আমরা যত গোপনেই যাবার চেষ্টা করি, সেই প্রহরীরা আমাদের দেখেই শিঙা বাজিয়ে দেবে, সবাই জেগে উঠবে। আর তক্ষুনি যদি চম্পক হত্যা করে মহারানীকে? আমাদের কেউ দেখতে পাবে না। চম্পক কোথায় শিবির খাটিয়েছে জানেন? রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে। এই জঙ্গলটা কোথায় আপনার মনে আছে? জঙ্গলের পিছনেই একেবারে খাড়া পাহাড়। মহারানীর সঙ্গে যে গুপ্তচরটি গিয়েছিল সে পালিয়ে এসেছে কোনো ক্রমে। তার কাছে আমি শুনেছি চম্পকের নিজের শিবির একেবারে জঙ্গলের শেষ প্রান্তে, পাহাড়ের গায়ে, যাতে পেছন থেকে কোনো শত্রু তাকে আক্রমণ না করতে পারে। কিন্তু মহারাজ, এই পাহাড়ের একটা সুড়ঙ্গ পথের কথা আমি জানি। সেই সুড়ঙ্গ পথে গিয়ে আমরা চম্পককে অতর্কিতে আক্রমণ করতে পারি। মহাচূড়ামণি কয়েক পলক চম্বির দিকে তাকিয়ে কথাটা ঠিক মতো বুঝে নিলেন। তারপর উল্লাসের সঙ্গে বলে উঠলেন, পাহাড়ে সুড়ঙ্গ পথ আছে? এ কথা এতক্ষণ বলেননি কেন? চলুন চলুন, আর দেরি নয়। চম্বি তবু চিন্তিতভাবে বললেন, মহারাজ, যেতে হবে খুব সঙ্গোপনে। কাক পক্ষীটিও যেন টের না পায়। কোথায় কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে তার ঠিক কি? মহাচূড়ামণি বললেন, শুধু আপনি আর আমি যাব, কেউ টের পাবে না। চম্বি বললেন, আরও একটা কথা আছে। সুড়ঙ্গ পথ ধরে নেমে গিয়ে প্রথমেই চম্পককে হত্যা করতে হবে, তার সৈন্যরা কেউ কিছু বুঝবার আগেই। না হলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না। মহাচূড়ামণি বললেন, সে ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। চম্পককে দেখা মাত্রই আমি তার ধর থেকে মুন্ডুটা নাবিয়ে দেব। মৃত্যুর সময় সে যদি বিকট চিৎকার করে তাতেও কিছু আসে যায় না। তার 50-100 জন সৈন্য তা শুনে ছুটে এলেও আমি একাই কচুকাটা করবো তাদের। চম্বি বললেন, তার আর প্রয়োজন হবে না। চম্পক নিহত হলেই অন্য সৈন্যরা আপনাকে দেখে ভয় পাবে। চম্পক ছাড়া মহারানীর শরীরে হাত ছোঁয়াবার সাধ্যও হবে না অন্য কারো। চম্পককে শেষ করতে পারলেই বিদ্রোহ শেষ হয়ে যাবে। মহাচূড়ামণি বললেন, ওই শাখা মৃগটাকে শেষ করার জন্য আমার হাত নিষ্পিস করছে। আপনি আমাকে গোপন সুড়ঙ্গটা দেখিয়ে দিন শুধু, আমি আর দেরি করতে পারছি না। চম্বি এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের দুজনকেই শুধু যেতে হবে, অন্য লোক নেওয়া যাবে না। অনেকটা দূরের পথ, দুটো ঘোড়া লাগবে। মহারাজ, আপনি নিজে অশ্বশালায় গেলে সব প্রহরী কৌতূহলী হবে। এত রাত্রে ঘোড়া সাজাতে বললে কেউ না কেউ সন্দেহ করবে। আমি অন্য জায়গা থেকে 2টি ঘোড়া নিয়ে আসছি। আপনি নিজস্ব ঘোড়া ছাড়া অন্য ঘোড়ায় যেতে পারবেন তো? মহারাজ বললেন, অবশ্যই পারবো। এখন কি আর বাছাবাছির সময় আছে? চম্বি বললেন, তাহলে আমি 2টি ঘোড়া নিয়ে আসছি। একটু সময় লাগবে। মহারাজ, আপনি যদি পোশাক পরিবর্তন করে নিতে চান তাও করে নিন, তবে আপনার রাজমুকুটখানি অবশ্যই সঙ্গে নেবেন। আপনি এদেশের রাজা, সবসময় রাজবেশিয়েই আপনাকে মানায়। চম্পককে শেষ করার পর তার সৈন্যরা যাতে আপনাকে চিনতে পারে সেজন্য মুকুট থাকা দরকার। ওইসব পাহাড়ি সৈন্য অনেকেই আপনাকে পূর্বে দেখেনি, কিন্তু আপনার মুকুট দেখে চিনতে পারবে। মহারাজ বললেন, মুকুট আমার মাথায় থাকবে, আপনি ঘোড়া আনুন। আমি চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সামনের পথে অপেক্ষা করব। চম্বি চলে গেলেন ঘোড়া আনতে। মহাচূড়ামণি ফিরে এলেন প্রাসাদে। মুকুটটা নেবার পর হঠাৎ তার ইচ্ছে হলো রাজকুমার দুজনকে একবার দেখে যেতে। মহারানীর কথা মনে পড়তেই তার বুকখানা হু হু করে উঠল। রাজকুমার দুজন এখনো বেশ ছোট,
তাদের মাকে চম্পক হত্যা করতে চায়। ওহ, লোকটা এত পাষণ্ড! অথচ মহারানী চম্পককে বিশেষ স্নেহ করতেন। মহারানীর অনুরোধে চম্পককে আগে বেশ কয়েকবার ক্ষমা করেছেন মহারাজ। মহারানী তলতাদের শয্যাটা খালি। আরেকটি সোনার পালঙ্কে দুই রাজকুমার শুয়ে আছে পাশাপাশি, দুজনেই গভীর ঘুমে মগ্ন। মহাচূড়ামণি সেই পালঙ্কের পাশে এসে একটুক্ষণ সস্নেহে তাকিয়ে রইলেন দুই পুত্রর দিকে। তারপর নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে প্রথমে বড় কুমার দৃঢ়র কপালে একটি চুম্বন দিলেন। দৃঢ়র ঘুম ভাঙল না, সে পাশ ফিরে শুল। মহাচূড়ামণি একটু সরে এসে চুম্বন করলেন ছোট কুমার তীক্ষ্ণর কপালে। তীক্ষ্ণ সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো। এত রাত্রে পিতাকে সে কোনো দিন দেখেনি। সে অবাক হয়ে তাকিয়ে রইল। মহাচূড়ামণি তার দিকে চেয়ে হাসলেন, তার গালে হাত বুলিয়ে দিলেন। তীক্ষ্ণ এবার বলল, কি হয়েছে বাবা, কি হয়েছে? মহাচূড়ামণি দুদিকে মাথা নেড়ে বললেন, কিচ্ছু হয়নি, এমনি তোদের দুজনকে একবার দেখতে এলাম। তীক্ষ্ণ উঠে বসে পড়ল, মা কোথায়, মা কোথায়? মহাচূড়ামণি সে প্রশ্নের তক্ষুনি উত্তর দিতে পারলেন না। তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি তীক্ষ্ণকে কোলে নিয়ে সারা ঘর ঘুরতে লাগলেন। তারপর তার মনে হলো দেরি হয়ে যাচ্ছে। তিনি তীক্ষ্ণকে আবার পালঙ্কের ওপর নামিয়ে দিয়ে বললেন, ঘুমো কুমার, মা আসবেন, সকালেই ফিরে আসবেন। দুজন প্রহরীকে ডেকে সেই কক্ষের সামনে সর্বক্ষণ পাহারা দিতে বললেন তিনি। তারপর মাথায় মুকুট পরে কোমরে হিরণ্যক তলোয়ার ঝুলিয়ে তিনি বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। পাশাপাশি দুটি ঘোড়ায় বেশ কিছুক্ষণ নিঃশব্দে পথ চললেন মহারাজ মহাচূড়ামণি আর রাজপুরোহিত শম্ভী। মধ্যরাত্রি পার হয়ে গেছে। রাজধানীর সমস্ত মানুষই এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেউ জানেই না রাজ্যের এখন কতখানি বিপদ। বিদ্রোহ করেছে সেনাপতি চম্পক। এই রাজ্যের মহারানী সেই চম্পকের কাছে বন্দিনী। মহারাজ গোপনে চলেছেন রাজধানী ছেড়ে। সঙ্গে একজনও সৈন্য নেননি, শুধু রাজপুরোহিত তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোনো বাড়িতেই এখন বাতি জ্বলছে না, কিন্তু পথের মোড়ে মোড়ে দাউ দাউ করে জ্বলছে মশাল। এই রাজ্যে চোর ডাকাতের উপদ্রব নেই। রাত্রে পথে পথে পাহারাদাররাও থাকে না। তবে নগরীর দুই দিকে দুটি প্রবেশদ্বারে প্রহরী থাকে সর্বক্ষণ। মহারাজ ও রাজপুরোহিত সেই দ্বার এড়িয়ে একটা জলাভূমি দিয়ে চলে গেলেন রাজধানী ছাড়িয়ে। মহাচূড়ামণি যখন অন্য সময় যুদ্ধযাত্রায় বেরোন কিংবা শিকার করতে যান, তখন সঙ্গে শুধু সৈন্যবাহিনী ছাড়াও বহু জিনিসপত্র, দাসদাসী, রান্নার লোক, ধোপা নাপিত সবই থাকে। আজ সঙ্গে কিছুই নেই। আজ মহারাজের মন খারাপ তো বটেই, একটু পরে খিদেও পেয়ে গেল। তার কখন যে ঘুম পাবে আর কখন যে খিদে পাবে তার কোনো ঠিক নেই। এখন তার মনে রাগ আর দুঃখ একসঙ্গে জ্বালা ধরিয়ে রেখেছে, তাই ঘুম পাবে না। কিন্তু এই অবস্থাতেও খিদে পেতে বাধা নেই। মহারাজ একটু পরে বললেন, গুরুদেব, আপনি খেয়ে এসেছেন, আপনার খিদে পায়নি তো? রাজপুরোহিত বললেন, না মহারাজ, আমার খিদে পায়নি। আমি একদিন দুদিন না খেয়েও থাকতে পারি, কিন্তু আপনার খিদে পেয়েছে বুঝি? মহারাজ বললেন, হ্যাঁ, হঠাৎ বেশ খিদে পেয়ে গেল। এখান থেকে চম্পকের শিবির কত দূর? শম্ভী বললেন, খুব বেশি দূর নয়, রাত্রি ভোর হওয়ার আগেই আমরা পৌঁছে যাব। মহারাজ বললেন, এখন রাত্রি তৃতীয় প্রহর। ভোরবেলা চম্পকের শিবিরে পৌঁছে তাকে হত্যা করব, তারপর তার সৈন্যদের দমন করব, তারপর কিছু খেতে পাবো। এতক্ষণ কি আমার সহ্য হবে? শম্ভী বললেন, খুব বেশি সময় তো নয় মহারাজ, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না? মহারাজ বললেন, মনে হয় না। পেটে খিদে থাকলে আমি অন্য কোনো কাজে মন দিতে পারি না। শম্ভী বললেন, তবে তো মুশকিল হলো মহারাজ, এখন খাবার কোথায় পাওয়া যাবে? তাহলে এদিকের কোনো গৃহস্থ বাড়ি খুঁজব?
সে বাড়ির লোকেদের ডেকে বলবো আপনাকে খাবার দিতে, কিন্তু এদিককার যে কোনো প্রজাই যে আপনাকে দেখে চিনে ফেলবে, তাহলেই আমাদের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। আমি চাই আমাদের অভিযানের কথা কেউ জানতে না পারে। মহারাজ বললেন, তাহলে কোনো প্রজার বাড়িতে যেতে হবে না। গুরুদেব, এদিকে কোনো ফলের গাছ নেই? ছম্বি বললেন, এদিকে সবই তো দেখছি খেজুর গাছ। আপনি কি শুধু খেজুর খেয়ে খিদে মেটাতে পারবেন? মহারাজ বললেন, পাকা খেজুর অতি উত্তম জিনিস। দেখুন দেখি কোন গাছটিতে বেশ ভালো খেজুর ফলেছে। আকাশে অল্প অল্প জ্যোৎস্না, গাছের মাথাগুলো ভালো দেখা যায় না। ছম্বি সঙ্গে কোনো মশালও আনেননি, তবু একটা গাছের কাছে থেমে তিনি বললেন, মহারাজ, এই খেজুর গাছটিতে যথেষ্ট খেজুর আছে মনে হচ্ছে, কিন্তু লম্বা গাছ, খেজুর পাড়া যাবে কি করে? আমি তো গাছে উঠতে শিখিনি। মহারাজ বললেন, আপনি গাছে উঠতে পারেন না? আমিও কখনো গাছে উঠিনি, তাহলেও একটা ব্যবস্থা তো করতেই হবে। মহারাজ ঘোড়া থেকে নেমে খাপ থেকে তলোয়ার বার করলেন। ছম্বি বললেন, হে কি করছেন মহারাজ? তলোয়ার দিয়ে খেজুর গাছ কাটবেন নাকি? আপনার অমন মহার্ঘ তলোয়ারটি নষ্ট হয়ে যাবে। মহারাজ বললেন, এবার দেখুন আমার শক্তি। মনে করুন এই গাছটাই চম্পকের গলা। আমি কি করে এক কোপে তার গলা কাটবো সেটা দেখুন। মহারাজ তলোয়ার তুলে প্রচণ্ড জোরে এক কোপ বসালেন। অত বড় খেজুর গাছটা দু খণ্ড হয়ে গেল। ধপাস করে সেটা পড়ল একদিকে। ছম্বি বললেন, আশ্চর্য, আশ্চর্য! মানুষের গায়ে যে এত শক্তি থাকতে পারে তা চোখে দেখলেও যেন বিশ্বাস করা যায় না। মহারাজ একছড়া পাকা খেজুর ছিঁড়ে নিয়ে টপাটপ মুখে দিতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই তা শেষ হয়ে গেল। তিনি আর এক ছড়া নিলেন, তৃপ্তির সঙ্গে বললেন, বাহ, বেশ মিষ্টি। ছম্বি অস্থিরভাবে তাকাচ্ছেন আকাশের দিকে। দেরি হয়ে যাচ্ছে। ভোর হয়ে গেলে চম্পকের শিবিরে গোপনে প্রবেশ করার অসুবিধে হবে। মহারাজ আরও দুছড়া খেজুর শেষ করলেন। তারপর আবার যাত্রা শুরু হলো। সমতল ছেড়ে এবার পাহাড়ে উঠতে হবে। অন্ধকার পথ ভালো বোঝা যায় না। জঙ্গলের মধ্যে একটা সরু পায়ে চলা পথ আছে বটে। ছম্বি এ পথে আগে কয়েকবার এসেছেন। তিনি অতি কষ্টে পথ খুঁজে খুঁজে চলেছেন আগে আগে। ঘোড়ার পায়ের কপা কপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাস থেমে আছে। অরণ্যের একটি পাতাও নড়ছে না। হঠাৎ এক জায়গায় থেমে গেলেন ছম্বি। উৎকর্ণ হয়ে কি যেন শোনার চেষ্টা করলেন। তারপর ফিসফিস করে পড়লেন, মহারাজ, কিছু শুনতে পাচ্ছেন কি? মহারাজ বললেন, মনে হচ্ছে পায়ের আওয়াজ। কেউ আমাদের পিছু পিছু আসছে গোপনে। ছম্বি বললেন, মানুষ নাও হতে পারে মহারাজ। এই জঙ্গলে ভাল্লুকের উপদ্রব আছে। মনে হচ্ছে দু একটা ভাল্লুকই চলাফেরা করছে। হঠাৎ সামনে কোনো ভাল্লুক এসে পড়লে বিপদে পড়ে যাব। মহারাজ অবাক হয়ে বললেন, ভাল্লুক এলে আবার বিপদ কিসের? ভাল্লুক আমাদের কি করবে? এবার আমি সামনে যাচ্ছি, আপনি আসুন আমার পেছনে। তলোয়ার উঁচিয়ে ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন মহারাজ। সোজা উঠে এলেন পাহাড়ের একেবারে চূড়ার কাছে। তার সামনে একেবারে খাড়া পাথর, আর কোনো পথ নেই। ছম্বি এসে পৌঁছলেন একটু পরে। ঘোড়া থেকে নেমে তিনি বললেন, মহারাজ, আমরা সুড়ঙ্গটার প্রায় কাছাকাছি এসে গেছি। এবার খানিকটা পায়ে হেঁটে যেতে হবে। মহারাজও ঘোড়া থেকে নামলেন। ঘোড়া দুটিকে বেঁধে রাখা হলো সেখানে একটি গাছের সঙ্গে। আস্তে আস্তে পাহাড়ের পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে। পাহাড়ের এক কোণ থেকে মাথা তুলছেন সূর্য। একটু আলো ফোটার সঙ্গে সঙ্গে ডাকাডাকি করতে শুরু করেছে নানা রকমের পাখি। পাহাড়ের ফাটল ধরে খানিকটা এগোতে এগোতেও আবার থামতে হলো। এবারে একেবারে নীরের দেওয়ালের মতন পাথর, কোনো ফাঁক ফোকর নেই। ছম্বি সেই পাথরের গায়ে হাত বুলিয়ে বললেন, মহারাজ, আমরা এসে গেছি।
এই পাথরটার ওপরেই সেই সুড়ঙ্গ শুরু হয়েছে। চম্পকের শিবিরে পৌঁছতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আকাশে আলো ফুটে গেলে অবশ্য, তা হোক, চম্পক এত ভোরে জেগে উঠবে না নিশ্চয়ই। মহারাজ বললেন, এই পাথরের দেওয়ালটা যে অনেকটা উঁচু, এর ওপাশে যাব কি করে? চম্বি বললেন, মহারাজ, আপনি আমাকে একটু উঁচু করে তুলে ধরুন, আমি আগে এর ওপরে উঠে দেখি রাস্তা পরিষ্কার আছে কিনা। দৈবাত এদিকেও যদি কোনো প্রহরী থাকে, তাকে আগে শেষ করতে হবে। মহারাজ জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি আগে উপরে উঠবেন? যদি কোনো প্রহরী থাকে আপনাকে দেখে ফেলে, আমি আগে উঠি বরং। চম্বি বললেন, না মহারাজ, যদি প্রহরীর সংখ্যা বেশি হয় আমার প্রাণ গেলেও ক্ষতি নেই, কিন্তু আপনি রাজা, আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। তবে এত কম আলোয় আমাকে দেখতে পাবে না মনে হয়। যদি বেশি প্রহরী থাকে তাহলে আমাদের অন্য পথের কথা চিন্তা করতে হবে। এই সুড়ঙ্গের আর একটা মুখও আছে, নিন, আমাকে একটু তুলে ধরুন মহারাজ। চম্বির পাতলা ছিপছিপে চেহারা। মহারাজ তাকে অনায়াসেই দুহাত উঁচু করলেন। চম্বি উঠে গেলেন সেই পাথরের দেওয়ালের ওপর। সেখানে বসে পড়েই খুব উৎফুল্লভাবে বললেন, দারুণ সুযোগ মহারাজ, একজনও প্রহরী নেই, পথ একেবারে পরিষ্কার। তলা থেকে মহারাজ বললেন, বাহ, তবে তো কোনো কথাই নেই। চম্বি বললেন, সুড়ঙ্গের ওপাশে চম্পকের শিবিরের খানিকটা অংশ দেখা যাচ্ছে। কেউ জেগে ওঠেনি, কাউকে নড়াচড়া করতেও দেখা যাচ্ছে না। মহারাজ বললেন, আপনি এবার নেমে আসুন গুরুদেব, এবার আমি যাব, আর আমি ধৈর্য ধরতে পারছি না। চম্বি এক লাফ দিয়ে নেমে পড়লেন। তারপর বললেন, মহারাজ, কোনো শব্দ করবেন না, খুব সাবধানে যেতে হবে। কিন্তু মহারাজ মহাচূড়ামণিকে উপরে তুলে দেওয়া অত সহজ হলো না। তার বিশাল চেহারা, চম্বি অত ভারী একজন মানুষকে তুলতে পারবেন কি করে? অনেক ঠেলাঠেলি করেও বিশেষ কোনো ফল হলো না। মহারাজের মাথা থেকে মুকুটটা খসে পড়ে ঝনঝন শব্দ হলো। মহারাজ বললেন, থাক, মুকুটটা থাক, আমি উপরে ওঠার পর ছুঁড়ে দেবেন। মহারাজের কোমরের তলোয়ারটা নিয়েও অসুবিধে হলো বেশ। অত বড় খাপসুদ্ধ তলোয়ার বারবার ঠেকে যাচ্ছে পাথরে। মহারাজ কোমর থেকে সেটাও খুলে ফেলে বললেন, এটাও আপনার কাছে রাখুন, পরে আমার হাতে দিয়ে দেবেন। চম্বি এবার মহারাজের কোমরে দুহাত দিয়ে খুব জোরে চাপ দিলেন ওপরের দিকে। মহারাজও সেই সঙ্গে লাফ দিয়ে ধরে ফেললেন পাথরের ওপরের দিকটা। তারপর তিনি হাতে জোর দিয়ে ওপরে উঠে বসলেন। সঙ্গে সঙ্গে বিস্ময়ের সঙ্গে বললেন, এ কি? চম্বি জিজ্ঞেস করলেন, কি হলো মহারাজ? মহাচূড়ামণি বললেন, কি ব্যাপার বুঝতে পারছি না, সুড়ঙ্গ কোথায়? এই যে দেখছি একটা অন্ধকার খাদ, আপনি কোথায় দেখতে পেলেন চম্পকের শিবির? সেরকম কিছুই তো নেই। চম্বি হা হা করে হেসে উঠে বললেন, দেখতে পাচ্ছেন না? সে কি, ভালো করে নিচের দিকে উকি মেরে দেখুন। মহারাজ বললেন, কই, কোথায় সুড়ঙ্গ? চম্বি বললেন, উঠে দাঁড়ান, ভালো করে দেখুন, একটু নিচেই তো সুড়ঙ্গটা রয়েছে, আমি স্পষ্ট দেখলাম। মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। চম্বি আবার হেসে বললেন, এইবার ঠিক দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে তিনি এক ধাক্কা দিলেন মহারাজের পিঠে। মহারাজ নিজের শরীরের ভার সামলাতে পারলেন না। শব্দ করে তিনি পড়ে যেতে লাগলেন খাদের মধ্যে। সেই খাদটা অনেক গভীর, তলা পর্যন্ত দেখাই যায় না। মহারাজ কিন্তু শেষ পর্যন্ত পড়বার আগেই আটকে গেলেন এক জায়গায়। চিৎকার করতে লাগলেন, বাঁচাও, বাঁচাও! চম্বি এবার মহারাজের তলোয়ারটা নিয়ে একাই নিপুণভাবে লাফ মেরে উঠে পড়লেন পাথরের দেওয়ালের ওপর। ঝুঁকে দেখলেন একটু নিচে মহারাজ একটা গাছের ডাল ধরে চলছেন। কোনো ক্রমে মুখ তুলে চম্বিকে দেখতে পেয়ে মহারাজ ব্যাকুলভাবে বললেন, গুরুদেব, গুরুদেব, কি করলেন আপনি? আপনার হাতের ধাক্কা লেগে আমি পড়ে গেলাম, শিগগির আমাকে টেনে তুলুন।
চম্বি গাছটাকে কেটে ফেলবার জন্য একটা কোপ মারলেন। মহারাজ বললেন, এ কি করছেন গুরুদেব? গাছটা কাটছেন কেন? চম্বি বললেন, বুঝতে পারছেন না? আপনার কষ্ট ঘুচিয়ে দিচ্ছি। কতক্ষণ আর ঝুলে থাকতে পারবেন ওভাবে? অত বড় ভারী শরীর নিয়ে আপনি ওপরে উঠতে পারবেন না কখনো। মহারাজ বললেন, গুরুদেব, আপনি আমাকে মেরে ফেলতে চান? আমি চলে গেলে এই রাজ্য কে চালাবে? চম্বি বললেন, তোমার মতন একটা মাথা মোটা গোয়ার গর্ধব এ দেশের যথেষ্টই ক্ষতি করেছে। তোমার থেকে চম্পক অনেক ভালো রাজা হবে। মহারাজ বললেন, গুরুদেব, আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমি কোনোদিন আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে একবার বাঁচার সুযোগ দিন। আমাকে এ ওপরে টেনে তুলুন। আমি না বাঁচলে মহারানীকে কে উদ্ধার করবে? চম্বি বললেন, তোমাকে আর কোনো সুযোগ দেব না শয়তান। তারপর তিনি গাছটা কাটার জন্য আবার তলোয়ারটা তুলতেই শুনতে পেলেন একটা ভেড়ার ডাক। চম্বি চমকে উঠলেন দারুণভাবে। মুখ তুলে তিনি দেখলেন একটু দূরে একটা ভেড়ার পালের সঙ্গে দাঁড়িয়ে আছে একজন মাঝ বয়সী লোক। তার সঙ্গে 7-8 বছর বয়সী একটি বাচ্চা ছেলে। তারা হাঁ করে এই ব্যাপার দেখছে। মহারাজ আর্ত চিৎকার করলেন, বাঁচাও, বাঁচাও! যে বাঁচাবে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। যা চাইবে তাই দেব। গুরুদেব, আপনাকে আমি সোনা সিংহাসন গড়িয়ে দেব। চম্বি দাঁতে দাঁত চেপে পড়লেন, তুমি জমালয়ে যাও মহাচূড়ামণি। খুব জোরে একটি কোপ দিয়ে তিনি কেটে ফেললেন গাছটা। মহারাজ মহাচূড়ামণি ঘুরতে ঘুরতে পড়তে লাগলেন নিচের দিকে। একটু পরে তাকে আর দেখাই গেল না। একেবারে নিচে পড়ে তার হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। চম্বি এবার ক্রুদ্ধ চোখ তুলে বয়স্ক রাখালটিকে বললেন, এদিকে আয়। রাখালটি কাঁপতে কাঁপতে বলল, হে কি করলেন প্রভু? আমাদের রাজাকে আপনি মেরে ফেললেন। চম্বি বললেন, রাজাকে তার যোগ্য শাস্তি দিয়েছি। অনেক আগেই ওকে সরিয়ে ফেলা উচিত ছিল। তুই এদিকে আয়, কাছে আয়। লোকটি বলল, আমি একজন সামান্য মেষপালক। আমাকে কেন ডাকছেন প্রভু? চম্বি ডান হাত তুলে বললেন, যা দেখেছিস তা যদি কারো কাছে কখনো বলিস তাহলে আমার অভিশাপে তুই পুড়ে ছাই হয়ে যাবি। আর যদি না বলিস তাহলে পুরস্কার পাবি। এদিকে আয়, তোকে বুঝিয়ে দিচ্ছি রাজাকে কেন শাস্তি দিতে হলো। তোর ছেলেকে সঙ্গে নিয়ে আয়। এখানে চম্পকের শিবির টিবির কিচ্ছু নেই, সুড়ঙ্গও নেই। রয়েছে শুধু এই ভয়ঙ্কর খাদ। তার ওপাশে সাধারণ একটি গ্রাম। সেই গ্রামের মেষপালকটি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে ভয় কাঁপছে এখনো। রাজপুরোহিতের আদেশ সে অমান্য করতে পারল না। সে এক পা করে এগিয়ে এলো চম্বির কাছে। ছেলেটির হাত ধরে রইল। সে কাছে আসবার পর চম্বি বাচ্চাটাকে নিজের কাছে টেনে আনলেন। বয়স্ক লোকটিকে ধমক দিয়ে বললেন, প্রণাম কর আগে, তারপর পুরস্কার পাবি। লোকটি প্রণাম করার জন্য মাথা নিচু করল। চম্বি তক্ষুনি তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেললেন। তারপর তিনি বাচ্চাটিকে হত্যা করার জন্য পাশ ফিরলেন বটে, কিন্তু সে সুযোগ পেলেন না। বাচ্চাটি তার হাত ছাড়িয়ে নিয়ে এক লাফ মারল উঁচু পাথর থেকে। নিচে পড়েই সে দৌড় লাগালো। চম্বি সেই বাচ্চাটিকে খানিকটা তাড়া করেও আর ধরতে পারলেন না। সে তীরের মতন ছুটে মিলিয়ে গেল অরণ্যের মধ্যে। সারা রাত নিদ্রাহীনভাবে কাটালেন মহারানী তলতা দেবী। তার হাত ও পা শিকল দিয়ে বাঁধা। এই অবস্থায় ঘুম আসার কোনো প্রশ্নই ওঠে না। একটু নড়াচড়া করলেই শিকলের ঝনঝন শব্দ হচ্ছে। তার দু চোখে জ্বলছে ক্রোধের আগুন। ভয় কাকে বলে তা তলতা দেবী জানেনই না। তিনি হতাশাতেও ভেঙে পড়েননি। তিনি মনে মনে জানেন যে কোনো উপায়ে এখান থেকে উদ্ধার পেতেই হবে। তারপর চম্পকের ওপর চরম প্রতিশোধ নেবেন। শুধু তার চিন্তা হচ্ছে দুই ছেলের জন্য। রাজকুমার দৃঢ় এবং তীক্ষ্ণ সারাদিন মাকে দেখেনি। রাত্রে খাওয়ার আগে তারা মায়ের সঙ্গে গল্প করে। আজ তারা নিশ্চয়ই মাকে খুঁজেছে।
রাজপ্রাসাদের মধ্যে ওদের বিপদের কোনো আশঙ্কা নেই অবশ্য, তবু মাকে না দেখে ওরা তো কখনো পুরো একটা দিন থাকেনি। মহারাজ মহাচূড়ামণি কখন ঘুম থেকে জাগবেন তার ঠিক নেই। জেগে উঠে তিনি যখন শুনবেন মন্ত্রী জীবক কারাগারের মধ্যেই নিহত হয়েছেন, তখন তিনি দারুণ রেগে উঠবেন তো বটেই। রাগের চোটে অন্য কাকে কি শাস্তি দেবেন তার ঠিক নেই। মহারানী যে গোপনে চম্পকের সঙ্গে দেখা করতে এসেছেন সে কথা রাজপুরোহিত ছাড়া আর কেউ জানে না। রাজপুরোহিত ছম্বি অবশ্যই যথাসময়ে খবরটি জানাবেন মহারাজকে, সব বুঝিয়ে বলবেন। কিন্তু মহারানী সকালে বেরিয়েও সন্ধ্যের পর রাজধানীতে ফিরতে পারলেন না। এর কি ব্যাখ্যা দেবেন ছম্বি? চম্পক বিদ্রোহ করেছে এ কথা শুনলেই মহারাজ জ্বলে উঠবেন। সৈন্য নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন বিদ্রোহ দমন করতে। ঝড়ের মুখে তৃণখণ্ডের মতন মহাচূড়ামণির সামনে চম্পকের বাহিনী এক নিমেষে উড়ে যাবে। আজ দুপুরের মধ্যেই মহারানী মুক্ত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবার চম্পক তার পায়ে লুটিয়ে পড়লেও তাকে আর ক্ষমা করা হবে না। রাজপথে প্রজাদের সামনে চম্পক মৃত্যুবরণ করবে। কিন্তু চম্পক গুঁড়ো হেসে কাল বলেছিল সে এমন কৌশল করেছে যে মহাচূড়ামণি তাকে আক্রমণ করতে সাহস পাবেন না। কি সেই কৌশল? মহারাজ কোনো বাধাই গ্রাহ্য করবেন না। এমনকি মহারাজ কাছাকাছি এসে পৌঁছলে চম্পক যদি মহারানীর গলায় তলোয়ার ঠেকিয়ে তাকে খুন করে ফেলার ভয় দেখায়, তাহলে কি মহারাজ থমকে যাবেন? না না, দেশের জন্য মহারানীর জীবনও তুচ্ছ। দেশকে রক্ষা করার জন্য মহারানী এখনই নিজের প্রাণদান করতে রাজি আছেন। মহারাজের কাছে কোনো ক্রমে যদি একটা বার্তা পাঠানো যেত। কাল সারাদিন এবং সারা রাত মহারানী তলতা দেবী কোনো খাদ্যদ্রব্য মুখে দেওয়া তো দূরের কথা, এক বিন্দু জলও পান করেননি। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর সহ্য করা যাচ্ছে না। নিজের অজান্তেই তিনি হঠাৎ চেঁচিয়ে উঠলেন, জল জল! অমনি একজন প্রহরী তাঁবুর দরজার কাছে উঁকি মারল। তার হাতে একটা জলের পাত্র। মহারানী কখন জল চাইবেন সেজন্য যেন সে তৈরি হয়েই ছিল। লোকটি ভেতরে এসে জলের পাত্রটি নামিয়ে রাখল মহারানীর সামনে। তলতা দেবী লোকটির চোখের দিকে চোখ রেখে বললেন, মূর্খ, আমার হাত বাঁধা, জল খাবো কি করে? হাতের শিকল খুলে দাও। প্রহরীটি পাহাড়ি জাতের লোক, রাজধানীর ভাষা সে ভালো বোঝে না। সে মাথা নাড়ল দুদিকে। তলতা দেবী বললেন, তাহলে ওই জল নিয়ে যাও। প্রহরীটি এবার নিজে জলের পাত্রটি ধরে নিয়ে এলো তলতা দেবীর মুখের দিকে। তলতা দেবী মাথা সরিয়ে নিয়ে জ্বলন্ত চোখে বললেন, খবরদার, জানো না এ রাজ্যের মহারানী অন্য কারো হাতে জল পান করেন না? সেই কণ্ঠস্বর শুনে যে কোনো মানুষই ভয় পাবে। প্রহরীটির হাত কেঁপে উঠল। সে জলের পাত্রটি নামিয়ে রেখে বেরিয়ে গেল তাঁবু থেকে। একটু পরেই সে ডেকে আনলো আর একজনকে। এই দ্বিতীয় ব্যক্তিটিকে তলতা দেবী চেনেন। এর নাম ভাটু। এ চম্পকের সর্বক্ষণের সহচর। চম্পকের সঙ্গে এই ভাটুকে কয়েকবার দেখেছেন তলতা দেবী। তাঁবুর বাইরে দাঁড়িয়ে ভাটু বলল, আপনি জলপান করবেন না মহারানী? তলতা দেবী বললেন, তুই জানিস না রাজা রানীরা অন্যের হাত থেকে জল পান করেন না? ভাটু বলল, এতক্ষণ জল না খেয়ে রয়েছেন, আপনার শরীর খারাপ হবে। তলতা দেবী বললেন, জলের পাত্রটা নিয়ে যায় এখান থেকে, আমার জল চাই না। ভাটু বলল, আপনি মুখ ফুটে একবার জল চেয়েছেন, তবু আপনাকে জল না খাওয়ালে আমাদের নতুন রাজা রাগ করবেন। তলতা দেবী ঠোঁট বেঁকিয়ে বললেন, নতুন রাজা? বিশ্বাসঘাতক হবে রাজা? তোদের চম্পক রাজা হলে তুই বুঝি সেনাপতি হবি? ভাটু অন্য প্রহরীটিকে বলল, এই ওর হাতের বাঁধন খুলে দাও, আমি পাহারা দিচ্ছি। ভাটু তার কোমর থেকে তলোয়ার খুলে নিয়ে দাঁড়ালো। পাহাড়ি প্রহরীটি নিজের অস্ত্রটা মাটিতে নামিয়ে রেখে হাঁটু গেড়ে বসল।
তারপর মহারানীর হাতের শিকলের বন্ধন মুক্ত করে দিল। তলতা দেবী বললেন, পায়ের শিকলও খুলে দাও, আমার পায়ে ঝিঝি ধরে গেছে, আমি উঠে দাঁড়াবো। পাহাড়ি সৈনিকটি ঘাড় ঘুরিয়ে ভাটুর দিকে তাকালো। ভাটু বলল, ঠিক আছে, পায়ের বাঁধনটাও খুলে দাও, আমি তো আছি এখানেই, উনি পালাবেন কোথায়? পাহাড়ি প্রহরীটি পায়ের শিকলও খুলে দিল। তলতা দেবী পিতলের তৈরি ভারী জলের পাত্রটি তুলে নিলেন দু হাতে, মুখের কাছে এনে ঠক ঠক করে জল পান করতে লাগলেন। দুজন পুরুষ এক দৃষ্টিতে দেখতে লাগলো তার সেই জল খাওয়া। একটুখানি জল পান করেই তলতা দেবী সেই ভারী পাত্রটা হঠাৎ ছুঁড়ে মারলেন পাহাড়ি প্রহরীটির মাথা লক্ষ্য করে। সে লোকটি আঁক করে একটা শব্দ করেই অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখের নিমেষে তার তলোয়ারটি তুলে নিয়ে তলতা দেবী উঠে দাঁড়ালেন। ভাটু তাঁবুর মধ্যে ঢুকে এলো। নিষ্ঠুরভাবে হেসে বলল, এইভাবে কি পালাতে পারবেন রানীমা? আপনি আমার শক্তি জানেন না, কেন মিছিমিছি ঝঞ্ঝাট করছেন? আপনার অস্ত্রটা ফেলে দিন। তলতা দেবীও হাসলেন। ওই ভাটু স্ত্রীলোক বলে তাকে অবজ্ঞা করছে। এ লোকটা জানে না যে একসময় তিনি সমস্ত রকম অস্ত্র শিক্ষা করেছিলেন। তিনি তলোয়ারটা তুলে বললেন, বিশ্বাসঘাতকতা করে সেনাপতি হওয়ার লোভ হয়েছে তাই না? দেখি তোর যোগ্যতা আছে কিনা। তলতা দেবীর তলোয়ারের এক আঘাত প্রতিরোধ করেই ভাটু চমকে উঠল। একজন নারীর এতখানি জোর! মাত্র একটুক্ষণ লড়াই করে ভাটুর হাত থেকে অস্ত্র ছিটকে পড়ল। সে সেটা আবার কুড়িয়ে নেবার চেষ্টা করতেই তলতা দেবী পা দিয়ে চেপে ধরলেন। তারপর ভাটুর ঘাড়ে তলোয়ারের ডগা ঠেকিয়ে বললেন, এবার শেষ করে দিই। ভাটু হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে দয়া করুন, এবারের মতন ক্ষমা করুন। তলতা দেবী বললেন, কাপুরুষেরা বিপদে পড়লেই ক্ষমা চায়, তোর মতন পাপীদের মৃত্যুদণ্ডই উচিত শাস্তি, কিন্তু আমি নিজের হাতে এক্ষুনি তোকে মারতে চাই না। তুই টু শব্দটি করবি না। গা থেকে জামাটা খুলে ফেল, আমি যা বলছি শুনবি। একটু এদিক ওদিক করলেই তোর গলার নলি কেটে দেব। ভাটু নিজের জামাটা খুলে ফেলতেই তলতা দেবী তাকে আবার বললেন তার হাত দুটো মাথার ওপর তুলতে। তারপর সে হাত দুটোতে তিনি শক্ত করে শিকল বাঁধলেন। ভাটুর জামাটার খানিকটা অংশ ভরে দিলেন তার মুখের মধ্যে, পা দুটিও বাঁধলেন। তারপর সরে এসে বললেন, এবার দেখ শিকল বাঁধা অবস্থায় থাকতে কেমন লাগে, তুই চেঁচাতেও পারবি না। পাহাড়ি সৈন্যটি এখনো অজ্ঞান হয়ে আছে। তলোয়ারটা হাতে নিয়ে তলতা দেবী খুব সাবধানে উঁকি মারলেন তাঁবুর বাইরে। কাছাকাছি আর কোনো মানুষজন নেই। চম্পকের বোধহয় ঘুম ভাঙিনি, কিন্তু ভোরের আলো ফুটে গেছে। পেছনে জঙ্গলে ডাকাডাকি করছে অনেক পাখি। তাঁবুর বাইরে পা দিয়ে তলতা দেবী বুক ভরে নিঃশ্বাস নিলেন একবার। আহ, কি আরাম! স্বাধীনতার স্বাদ এত সুন্দর! জীবনে এই প্রথম তিনি এক রাত্রি বন্দিনী ছিলেন, তাতেই এত কষ্ট। সামনের দিকে অনেক প্রহরী থাকবেই, পেছনে জঙ্গলের দিকে প্রহরীরা আছে কি না কে জানে। তলতা দেবী খুব সন্তর্পণে পেছন দিকেই যেতে শুরু করলেন। সূর্যের আলো দেখে বুঝলেন এটাই পূর্ব দিক। তাকে যে কোনো উপায়ে পৌঁছতেই হবে রাজধানীতে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমারের ৩য় পর্ব। পরের দিন এসে হাজির হব ৪র্থ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।